রান্নাঘরের পাশে সদ্য ফুলের কলি ধরা মরিচ গাছটা ছাগলে খেয়ে ফেলেছে। ভোরে ঘুম থেকে উঠেই ওই গাছটাতে রোজ পানি দিতেন মর্জিনা, অথচ আজ সেই গাছের গোড়া ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দৃশ্যটা দেখেই তার বুকটা মোচড় দিয়ে উঠল। হাত থেকে নিমের ডাল মাটিতে ছুঁড়ে চিৎকার চেঁচামেচিতে মাথায় তুললেন সারা বাড়ি। দৌড়ে গিয়ে চুলের মুঠি ধরে টেনে আনলেন পাশের বাড়ির রফিকের বউ রীতাকে। রীতা মুখ দিয়ে বিশ্রী সব গালি দিতে দিতে বলল, ছাড় মাগি, আমার চুল ছাড়। সারুম না, ফহিন্নির ঘরের ফহিন্নি, জায়গা জমি নাই, তারপর এতগুলা ছাগল মুরগি পালস কেন? আর পাললেও দেখা রাখতে পারস না? আমার মরিচ গাছটায় মাত্র কলি ধরছিল, কত যত্নর গাছ, এখন এর ক্ষতিপূরণ কেডাই দিব? তুই বেড়া দিতে পারোস নাই? আমি বেড়া দিমু কেন? নিজের হাতের দিকে তাকিয়ে রেগে গেলেন মর্জিনা। কিছু কিছু জায়গায় চামড়া উঠে রক্ত জমাট বেঁধেছে। গর্জে উঠে বললেন, 2 বেলা ভাতের ফ্যান আর মানুষের বাড়ির ছাইরা দিয়া পালা ছাগল নাকি জাতের ছাগল? থাপড়াইয়া তোর ছাগল পালন শিখাইয়া দিমু, অসভ্য। মর্জিনা যেমন ঝগড়ুটে তেমনই রীতা হচ্ছে এলাকার সবচেয়ে নির্লজ্জ মহিলা। বুকে ঠিকমতো কাপড় থাকে না, এলোমেলো শাড়ি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় সারা গ্রাম। এবারেও পরনে শাড়ি হাঁটু পর্যন্ত উঁচু করে মুখ বিকৃত করে বললেন, তুই বেড়া দিতে পারোস নাই? আয় দেহি, তোর গায়ে কত জোর, হাত ভাঙ্গা গলায় ঝুলাইয়া দিমু। আমিও গাজী বংশের মাইয়া। মর্জিনা হাসলেন কটাক্ষ করে বললেন, গাজী কোনো বংশ হইল? তুই মাইয়াও ফহিনী বাড়ির আর বউ ফহিনী বাড়ির। বংশ হইল আমারটা, পালোয়ান বংশের মাইয়া আমি। বিয়া হইছে শাহ বাড়িত, আমার ঠ্যাংয়ের সমান যোগ্যতা তোর আছে? ঝগড়া ধীরে ধীরে ভয়াবহ রূপ নিল। সামান্য একটা মরিচ গাছ আর ছাগল থেকে শুরু হয়ে চলে গেল বংশ পরম্পরা, বাপ স্বামী আর সন্তান পর্যন্ত। মিস্ত্রি অবাক হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাদের কাণ্ড কারখানা দেখছে। আচমকা তার কানের লতিতে শিরশির করে উঠল। কেউ বলে উঠল, ভালো করে শিক্ষা রাখো বউ, ভবিষ্যতে কাজে লাগবো। এমনিতেও তোমার সাথে ঝগড়া কইরা মজা পাই না। মিস্ত্রি লাফিয়ে উঠল। বুকে থুতু ছিটিয়ে পিছনে ফিরে দেখলো নাজিদ দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে আছে, কিন্তু দৃষ্টি হচ্ছে ঝগড়া করতে থাকা চাচি আর পাশের বাড়ির অসভ্য মহিলার দিকে। স্থির মিস্ত্রি সেদিকে এক পলক দেখে দ্রুত স্বামীর চোখের সামনে হাত রেখে আড়াল করলো দৃশ্যটি। আচানক আক্রমণে বিব্রত হলো নাজির। স্ত্রীর হাতটা সরানোর চেষ্টা চালিয়ে বলল, এইটা লুকোচুরি করার সময় না বউ। রাতে সবাই ঘুমে গেলে না হয় একলগে খেলমু, এখন হাত সরাও। সরাবো না, দৃষ্টির হেফাজত করুন। মহিলা শরীর বেরিয়ে আছে, ওইদিকে তাকালে পাপ হবে। ঘরে আও, তোমার দিকে তাকাই। চুপ থাকেন। জামাইরে ধমকাস? কথা না শুনলে ধমকাতেই তো হয়। নাজির মুচকি হাসলো, নরম হাতটা সরিয়ে দিয়ে আলতো করে ঠোঁট ছোয়ালো মেয়েটার গালে। ঘুরে অপর দিকে যেতে যেতে বলল, আমি হইলাম বাধ্য স্বামী, শুনলাম না হয় বউয়ের কথাই। ঝগড়া ক্রমে বাড়তে থাকলো। চিৎকারে আশেপাশের থেকে মানুষ এসে বাড়ির ফটকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। অবশেষে ভেতর থেকে বিরক্ত হয়ে বেরিয়ে এলেন মুমিনুল শাহ। ধমক দিয়ে বললেন, এই বাড়িতে কি হইতেছে কি এসব? চুপ সবাই। পুরুষালী হুঙ্কারে দুজনাই থেমে গেলেন। স্বামীকে দেখে মর্জিনা ছুটে এলেন। আহত হাতটা সম্মুখে ধরে দেখাতে দেখাতে বললেন, দেখেন দেখেন, ওই সুন্নি মাগে আমার হাতটার কি অবস্থা করছে। মুমিনুল শাহ আটকে উঠলেন। লোকটা যেমনই হোক না কেন স্ত্রীর কাছে ভীষণ নরম মনের মানুষ। মুখ মলিন করে রীতার দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার ছেড়ে বললেন, এটা তুমি কি করলা রফিকের বউ? শুরু তো করছে আমনের বউয়ে, আমার চুলের মুঠি ধরছে কেন? তার লাইগা তুমি আমার সন্তানের মায়ের গা থাইকা রক্ত ছড়াইবা? শুধু তাই না, আমার মরিচ গাছটা ওর ছাগলে খাইয়া ফেলাইছে। আমি ভাবছিলাম প্রথম মরিচটা আমনেরে খাওয়ামু, কিন্তু ওর ছাগলে সব নষ্ট কইরা দিছে। এখন ওই অস্বীকার করে, উল্টা আমাগো জাত লইয়া কথা কয়। নাজমুলের বাপ। মুমিনুল শাহর মায়া হলো। স্ত্রীর মাথায় হাত বুলিয়ে রীতাকে ধমক দিয়ে বললেন, ওর কাছে মাপ চাইয়া সব ভুল স্বীকার করো, না হইলে আজকে কুরুক্ষেত্র বাইথা যাইব। তুমি আমার বউয়ের মায়েরা ফেলাইতে চাইছো, তাই আমি চেয়ারম্যান মেম্বার ডাইকাই না তোমার বিচার বসামো।
নাজির গোয়াল ঘর থেকে চেঁচিয়ে বলে উঠল, এর থেকে আপনার থানায় যাওয়া উচিত চাচা। কমরে দড়ি বাইদা সবার সামনে যখন টাইনে টানে লইয়া যাইব তখন এর শিক্ষা হইব। ভাতিজার কথায় সহমত হলেন লোকটা, মাথা নাড়িয়ে বললেন, নিজেরে নিজেরে ঠিক কইছে। পুলিশের কাছে গিয়া তোমার নামে মামলা করবো। এখন মাপ চাইবা নাকি জেলে যাইবা? রীতা মুখ বাঁকালো, থুতু ফেললো, উঠানে যেতে যেতে বলে গেল, যা করার করেন। এই খবিশ মহিলার কাছে রিতায় জিন্দিগিতেও মাপ চাইব না। মর্জিনা তেতে উঠলেন, আমনের সামনে আমারে খবিশ কইয়া গেল। নাজমুলের বাপ, আমি কি খবিশ? তুমি চিন্তা করো না বউ, ওই চুন্নির নামে আমি মানহানির মামলা করবো। মামলা দিলে হইব না, ওর লগে আমারে জিততে হইব। তাড়াতাড়ি শাহরিয়ার নাজমুল রে বিয়া দেন। ওগো বউ লইয়া ওই রিতারে আমি রাস্তায় ফেলাইয়া ফিডামু। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি আইজি গিয়াই ঘটকের লগে কথা কইতাছি। স্বামীর কথায় সন্তুষ্ট হলেন মর্জিনা। মুহূর্তে মরিচ গাছের কথা ভুলে গেলেন। নাজমুল শাহরিয়ার সিঁড়িতে বসেছিল এতক্ষণ। ঝগড়া শেষে প্রসঙ্গ তাদের দিকে যেতেই একে অপরের দিকে তাকিয়ে আশ্চর্যান্বিত কণ্ঠে বলে উঠল, এনে আমগো বিয়ার কথা আইলো করতে। শাহরিয়ার দুদিকে মাথা নাড়ালো, অর্থাৎ সে জানে না। সেই কাকডাকা ভোরে মিল্টন আর লতিফ এসে দুধ দুইয়ে নিয়ে গিয়েছে দোকানের উদ্দেশ্যে। নাজিরের হাতে আপাতত কাজ নেই। গোয়ালঘরে যোগ হয়েছে নতুন একজোড়া গরু। বাছুর ছাড়া বাকিগুলোকে সে বের করে না, ঘাস কেটে এনেই খাওয়ায়। ভাই বউয়ের ঝগড়া চেঁচামেচিতে বিরক্ত আমিরুল শাহ দুই হাত পেছনে রেখে উঠোনের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি কোথাও বের হবেন সম্ভবত। অদূরে বসে মনোযোগ দিয়ে কিছু একটা করতে থাকা নাজিরের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বললেন, তোর ব্যবসা বাণিজ্য দেখি ভালোই চলতেছে। নাজির না তাকিয়ে উত্তর দিল, আল্লাহর রহমতে ভালাই। দুধ কেহন আর গয়েলার কাছে বচস না? মিল্টরে দেখলাম পিক আপ তুলতেছে। না, মিষ্টি দোকানে যায়। ওহ, ভালোই। কেমন লাভ হয়? উত্তর দিল না নাজির। পাল্টা প্রশ্ন করল, আড়ত কেমন চলছে? শুনছি সব ধরনের কাঁচামাল নাকি এখন যোগান দেওয়া শুরু করছেন। হ্যাঁ, স্যামুইলা আইলা কইল কাঁচামালের চাহিদা নাকি ভর্তি। লাভ কেমন? চলে আর কি, তেমন ভালো না। উদাস কণ্ঠে বললেন। নাজিরের হাসি পেল। লোকটা জীবনেও একটু শুক্রিয়া আদায় করতে পারে না। দ্বিগুণ লাভ হলেও একই কথা বলে নিজেকে হতাশ দেখানোর প্রচেষ্টা চালায়। আমিরুল শাহ পুনরায় জিজ্ঞাসা করলেন, পরশু সাহেব সাইজা কই গেছিলি? ডাক্তারের কাছে গিয়েছিলাম। খাসিটার কি জানি হইছে, খাই না জিমাই সারাক্ষণ। এই সব পয়লা পয়সে লাভের থেকে ক্ষতি হয় বেশি। কয়দিন পর পর খালি রোগে আর রোগ। খাইয়া পড়াইয়া বাইসা থাকতে হইলে আমগো মতন মানুষের এছাড়ার কি উপায় কি? প্রসঙ্গ বদলালেন তিনি। এটা তার স্বভাব। জায়গা মতো ছেলেটা খোঁচা মারলে এড়িয়ে যান। বাড়ি থেকে কম বহির হস, অসুখ নাকি? না তো। তাহলে আগে তো এই কাম ওই কাম লাগেই থাকতি, খোঁজাই পাওয়া যাইত না সহজে। এত কম করে লাভ কি? মতে খাইয়া পইরা বাইসা থাকতে পারলে হইল। দেরিতে হইলে বুঝছি চাচা, দুনিয়ার জীবন কিছুই না। কেউ কি সম্পদ লে মরতে পারবে? তাই কাম করা কমাই দিছি। আমিরুল শাহের মুখখানা ছোট হয়ে গেল, শুধু মাথা নাড়ালেন। দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিক থেকে বিদায় নিয়ে ছাতা মাথায় চলে গেলেন বাড়ির বাইরে। তার প্রস্থান দেখে নাজির হাসল। খোঁচাটা একেবারে জায়গা মতো লেগেছে। তার দৈনন্দিন কাজ ঠিকই জারি রয়েছে। কিছু রহস্য উদ্ঘাটনের বাস্তবতায় শুধু বাড়ি থেকে অযথা তেমন একটা বের হচ্ছে না। মামার বাড়ি থেকে ফেরার আজ 2 দিন। এই 2 দিনেও মোতালেব নামক ব্যক্তির সন্ধান সে পায়নি, এমনকি মিল্টনকে জিজ্ঞাসা করেও না। নাজিরের ধারণা তার সমস্ত প্রশ্নের উত্তর তার 2 চাচা আর এই মোতালেব নামক লোকটার কাছেই রয়েছে। তবে চাচাদের থেকে কোনো উত্তরই সে পাবে না। সন্দেহের খাতায় যদি আরও একজন রয়েছে তবে তার কোনো ভরসা নেই। তাই যে কোনো মূল্যে ওই লোকটাকে খুঁজে বের করতে হবে। আকবর মিয়া নিজ বিছানায় শুয়ে তসবি জপছেন, ঠোঁট ক্ষীণস্বরে নড়ছে। তখনই অনুমতি নিয়ে ভেতরে এলেন নজরুল আলম। ঘরের এক কোণে রাখা চেয়ারটা টেনে নিঃশব্দে বসে পড়লেন।
আকবর মিয়া শোয়া থেকে উঠে বসলেন, হাতের তাসবি বালিশের পাশে রেখে জিজ্ঞাসা করলেন, মেঘের গর্জন শুনলাম, বৃষ্টি পড়ে? না আব্বা, রোদের মধ্যেই গুড়গুড় করতেছে। ও, ডাকছিলেন যে? রুহুলের বিয়া লইয়া কি ভাবছোস? এখনো ভাবি নাই আব্বা, বয়স কম, এত তাড়াতাড়ি বিয়ে দেয়া কি করবো? এইসব কি কথা? হের ছোট ছোট বোনগু বিয়া শেষ, তাইলে ওর বয়স কম কেমনে? 25 হইছে না? হইছে আব্বা। আরো আগে বিয়া দেওয়া উচিত ছিল। পোলা মাইয়া গো, যত তাড়াতাড়ি বিয়া দেওয়া যায় তত ভালা। জিনা পাপাচার কম হয়। ওই কি আর বাপরে আইব কইব যে আমারে বিয়া দাও? এগুলো তো বাপ মায়ের দায়িত্ব। নজরুল আলম চুপচাপ শুনলেন, মাঝে মধ্যে মাথা নাড়িয়ে সায় দিলেন। আকবর মিয়া বললেন, ওর পছন্দের কেউ আছে নাকি তা আগে জিগা, থাকলে খোঁজ খবর নে। মাইয়ার বংশ ভালো হইলে বিয়া দিয়া দে, আর বংশে খারাপ হইলে পোলারে বুঝাইয়া নিজে গো পছন্দ মতো মাইয়া খোঁজ। পারলে এই বছরই শুভ কাজটা সাইরা ফেলা। আচ্ছা আব্বা, ঘটকরে না হয় খবর দিমু। হ্যার বিয়া হইলে আবার কাশেমের লগে কথা কইয়া মাসুমের বিয়া দিতে হইব। পোলাটার রাগ বেশি, ঠান্ডা মেজাজের বুদ্ধিমতী মাইয়া খুঁজতে হইব। দিনকাল ভালা না, নাতিগো সংসার দেখা মরলেও শান্তি। এবার নতুন ঘর তুলতে হইব আব্বা। সজনের 2 পোলা মাইয়া, তালেব, রাহুল, মাসুম তো এখনো বাকি আছে। মায়েরা বছরে 2 বার আইয়া বেড়ায় যায়। হ্যাঁ গো, পোলা পাইনও আছে, বুঝেনি তো। আমি কয়দিন ধরে ভাবতেছি সংসারের কি অবস্থা, তুললে ভালা কইরা তুলতে হইব। আল্লাহর রহমতে ভালোই। কাশেম আমারে কইল, এইটাই তোমরাই থাকো ভাইজান, সামনে খালি পইরে থাকা জায়গা না হয় আমি তুলমু। তোর কি মত? আমার কোনো সমস্যা নাই, লগে আমিও না হয় টেহা দিলাম, তাড়াতাড়ি শেষ হয়ে যাইব। ভাইয়ে মিল দেখে সন্তুষ্ট হলেন আকবর মিয়া। এটাই তো তিনি চেয়েছিলেন। এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, মিস্ত্রির খবর কি? নাজিরের লগে দেখা হইলে কইস আমি ডাকছি, কথা আছে। ওর লগে কথা কোয়া মানেই ঝামেলা, একটা কইলে 10টা হুনায় দিব। দিব না, তুই কইস। পায়ের জোর পাই না, না হইলে আমি যাইতাম। আচ্ছা। দুপুরে রান্নাবান্না শেষে রোজকার মতো গোসল করতে কলপারে গিয়েছে মিস্ত্রি। টিউবওয়েল চাপতে গিয়ে হাতের তালুতে গাঢ় লাল দাগ পড়ে গিয়েছে। বিয়ের কয়েক মাস পেরোলেও কিছুতেই যেন এসবে অভ্যস্ত হতে পারছে না সে। মাছের প্রজেক্টে খাবার দিয়ে দোকান পার গিয়েছিল নাজির। হাতে চিঠির খাম, ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতে ভ্রুদয়ের মাঝখানে সরু ভাঁজ পড়ল তার। দূরে এক ছেলে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে কলপারের দিকে। নাজির কয়েক পা এগিয়ে গিয়ে উঁচু কণ্ঠে বলল, এই কে রে তুই? আচমকা ডাকে ছেলেটা যেন ঘাবড়ে গেল। চট করে পিছু ফিরে তাকালো। মুখখানা দেখে সহজেই চিনে ফেললো। নাজির বলল, সোহেল না? এনে কি তোর? সোহেল জোরপূর্বক হাসলো, থুতনি চুলকে আমতা আমতা করে জবাব দিল। তোর ফুপু কি কলপারে থাকে? কলপার থেকে পানির শব্দ ভেসে আসছে, বোঝা যাচ্ছে যে কেউ গোসল করছে। নাজির আর সেদিকে গেল না, পুকুর থেকে হাত পা ধুয়ে ঘরে এলো। শহর থেকে চিঠি এসেছে, প্রেরক আর কেউ নয়, নওশাদের শ্বশুর। খুব শীঘ্রই তিনি তাকে যেতে বলেছেন ওখানে। এর নালিশ জানিয়েছেন ভাইয়ের নামে। নাজির এসবে বিরক্ত, এমনিতেই নিজের জ্বালায় বাঁচে না, তার মধ্যে আবার ভাই কি কাণ্ড ঘটিয়েছে কে জানে। গোসল শেষে উঠানে কাপড় মেলে দিয়ে ঘরে এলো মিস্ত্রি। আয়নার সামনে দাঁড়িয়ে ঠিক করতে লাগলো পরনের শাড়ি। তাকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল নাজির। জিজ্ঞাসা করলো, ও, কলপারে তুমি আসিলা? কেউ না? ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে চোখে মোটা করে কাজল রেখা টানলো মিস্ত্রি। কানে দুলজোড়া পরে স্বামীর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে? দিনের বেলা ঘরে চাঁদ নাই মা আইছে। লাজুক হাসলো সে। পা ঝুলিয়ে বসে পড়লো খাটে। চুল আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, ভাবছি এবার নাক ফুটো করব। ডরে গেছো গা? না, তবে নাক ফুল পড়তে ইচ্ছে করছে। নাক ফুলে তো আরো সুন্দর লাগবে, তাই না আমায়? কি জানি, আন্দাজে আমি কিছুই করতে পারি না। তাহলে দেখে বলতে হবে। বাড়ি যেতে দিবেন কবে? সবসময় আমায় আটকে রাখেন। নাজির বসা থেকে উঠে আলমারির দিকে এগিয়ে গেল। উপরের ড্রয়ার খুলে কিছু একটা বের করে ফিরে এসে বসলো মেঝেতে। মিস্ত্রির সামনে পা জোড়া টেনে নিজের কাছে নিয়ে বলল, আচ্ছা,
কাল যাইও। মিস্ত্রি নড়ে চড়ে উঠল। পা ধরেছেন কেন? ছি, উঠুন বলছি, পায়ে হাত দিতে নেই, পাপ হবে। নাজির শুনল না, পা জোড়া নিজের কোলে রেখে পরিয়ে দিল এক সুন্দর জোড়া নূপুর। বলল, কে কইছে এইসব? পায়ে ধরে সালাম করলে ঝুঁকলে পাপ হয়, এমনি হলে আবার পাপ কি এর? সুন্দর নূপুর জোড়া, এগুলো আমার? না, পাশের বাড়ির শম্পা ভাবির। সে কথায় গুরুত্ব দিল না মিস্ত্রি। বসা থেকে উঠে সারা ঘর জুড়ে এক প্রকার দৌড়াতে লাগলো। নাজির মেঝে থেকে উঠে বিছানায় বসেছে। মেয়েটার আনন্দ দেখে তার নিজের ঠোঁটেও ফুটে উঠেছে তৃপ্তিময় হাসি। একসময় থেমে গেল মিস্ত্রি, চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, শব্দ হয় না কেন? ঘুঙুর লাগাতে ভুলে গেছে বুঝি? আমি লাগাইতে নিষেধ করছি। কেন? শব্দ না হলে নূপুর পরে মজা আছে? দিনকাল ভালো না, ঝনঝন শব্দ শুনলে আশেপাশে চ্যাংরারা আমার বউর প্রেমে পড়ে যাইব। বোঝদার স্বামী হিসাবে এই ভুল আমি করতে পারি না। পূর্বের মতো আবারও পাশে এসে বসলো মিস্ত্রি। বলল, আপনি একটা জাতা। রূপার নূপুর চাইছিলাম স্বর্ণের বানাইতে, কিন্তু পরে শুনি পায়ে নাকি স্বর্ণ পরা যায় না, এইটাই বানাই দিছি। পছন্দ হয়েছে? হয়েছে। কবে আনলেন? পরশু ফেরার পথে। অথচ দিয়েছে না। আর নাজির এড়িয়ে গেল। গামছা লুঙ্গি কাঁধে নিয়ে যেতে যেতে বলল, গোসল করে আসি। ভাতিজা আসার খুশিতে কি করবেন না করবেন তা যেন ভেবে পাচ্ছেন না ফরিদা। পুত্রবধূকে ডেকে এনে পাখা দিয়ে বাতাস করার নির্দেশ দিলেন। মিস্ত্রি খাবার নিতে এসেছে, তাকে দেখে ফরিদা বললেন, বউ, তুমি ওরে খাবার বাইরে দাও। শাশুড়ির কথা শুনল বিথি। সোহেল ভাত মাখাতে মাখাতে মাথা তুলে তাকালো। কেমন অদ্ভুত তার চাহনি। হেসে বলল, লোকটার চাহনি পছন্দ হলো না। মিস্ত্রির অপ্রস্তুত হয়ে বলল, আলহামদুলিল্লাহ, ভালো। দেওর কেডাই? সম্পর্কে তুই ওর ভাসুর লাগোস? নাজির না তোর ছুডো? ফুপুর কথায় বিরক্ত হলো সোহেল, কিন্তু প্রকাশ করলো না। বলল, ফরিদা মিস্ত্রির উদ্দেশ্যে বললেন, তোমার খাওন লইয়া যাও শুধু। নাজিরে কই? ওরে কও এনে আইতে। কতদিন পর সোহেল আইছে। মিস্ত্রি মাথা নাড়িয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরেই ভেজা চুলে গামছা গলায় নাজির এসে হাজির হলো। বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে বলতে খাওয়া শেষ করলো দুজন। ফরিদার জোড়াজুড়িতেও সোহেল আর থাকলো না। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে গেল। যাওয়ার আগে অবশ্য মিস্ত্রির থেকে বিদায় নিতেও ভুলল না। দুপুর গড়িয়ে বিকাল হলো। আচমকা কিছু একটা মনে পড়তে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। মিল্টনকে নিয়ে সোজা চলে গেল হাটে। আজ সোমবার, অথচ কোনো এক বিশেষ কারণে কসাই জবাই করেছে গরু। মিল্টনের উদ্দেশ্যে নাজির বলল, দৌড়া বল্টু, কলজাটা আজ আমি কিনবো। কথা মতো মিল্টন সত্যি দৌড়ালো। কসাইয়ের কানে কানে কিছু বলতে ব্যাগে ভরে নিয়ে দিল কলিজা। নাজির এগোলো। লগে 2 কেজি গোস্ত ওজন করেন। মিল্টন হেসে বলল, আমিও 1 কেজি নিমু ভাইজান, আমনে দাম কইরা দিতে কন। রাতে তো তুই আমাকে লগে খাইবি। আম্মায় গোস অনেক পছন্দ করে। আচ্ছা আচ্ছা, আলাদা ব্যাগে আর 2 কেজি দেন। না না ভাইজান, 1 কেজি। চুপ বেটা, 1 কেজিতে এতগুলো মানুষের কি হয়? আগে শুধু রাতে খাইব, দুপুরে মনে হয় তো শহর আনছে, তাই শুধু 2 কেজি কিনতেছি। নাজির নিজেই টাকা দিল। বাজারের ব্যাগগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল, আগে আমার ব্যাগটা তোর ভাবি পর্যন্ত পয়সা দিয়ে আইবি। কোজ আমার ফিরতে একটু রাত হইব, তবে এক লোকে গিয়ে খাইমু। কই যাইবেন ভাইজান? সামাদ মেয়ের কাছে, অনেকদিন দেখা হয় না, কাম আছে একটু। মিল্টন বিদায় নিয়ে চলে গেল। চারিদিকে সন্ধ্যা নেমেছে। মাগরিবের আজান দিল কিছুক্ষণের মধ্যে। পাশের মসজিদ থেকে নামাজ পড়ে তারপর সোজা ঘাটে চলে গেল নাজির। ইউনিয়নের এমন কোনো খবর নেই যে সামাদ মিয়ার কাছে নেই। এমন কোনো মানুষ নেই যাকে সামাদ মিয়া চেনে না। অথচ লোকটার কথা কিনা নাজিরের মনে পড়ল আজ। সামাদ মিয়া মাছের ব্যবসা চলছে রমরমা। আশ্বিন মাস প্রায় শেষ হতে চলল। দিনগুলো যেন চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে। তারপর আসবে কার্তিক। কার্তিকের পর অগ্রহায়ণের শেষে ঠান্ডা পড়বে। তখন আবার বেলায় বিলের পানি ধীরে ধীরে কমে আসবে। মাছগুলো চলে যাবে সব নদীতে। তাই বর্ষায় মাছ ধরার উপযুক্ত সময়। সামাদ মিয়ার ট্রলারে দেখা ঘাটে এসেই পেয়ে গেল নাজির। মাগরিবের পরপরই শুরু হয়ে যায় তাদেরই আয়োজন। তাকে দেখে যার পর নাই অবাক হলেন লোকটা। যদিও বরাবরই নাজির তাকে অবাক করে দিয়ে হুটহাট অসময়ে চলে আসে। হেসে বললেন, বিয়ার পর থাইকা তো নাজির মশাই রে দেহাই যায় না, তা হঠাৎ কি মনে কইরা?
কামেই নিশ্চয়ই আইসি। ডলার ছাড়বেন কখন? এই তো ঘন্টা খানেকের মধ্যেই। হৃদয় রে আইজ আনি নাই, জাকির গেছে বাড়ি তো। ও, কি কাম নাজির, কিছু লাগবো নাকি? কিছু জিগামু, যদিও অনেক আগে জিগানো উচিত ছিল, কিন্তু জিগাতে পারি নাই। ঘরের কথা পরে কয়ে লাভ কি? সামাদ মিয়া হুক্কায় টান দিয়ে ধোঁয়া ছাড়লেন বাতাসে। মনোযোগী হয়ে অল্প বয়সী ছেলেটার মুখের দিকে তাকালেন। কিছুক্ষণ নীরব থেকে নদীর অবাধ্য স্রোতের দিকে তাকিয়ে রইল নাজির। সে নীরবতা ভেঙে একসময় বলল, আমার চাচাই কয় আমার দাদারে নাকি মারছে মাস্টার বাড়ির আকবর মিয়া আর তার পোলারা। আব্বার এই অবস্থাও নাকি সে করছে। এই ব্যাপারে আপনার কি মতামত ভাই? কেউ কি সচক্ষে দেখেছে? হঠাৎ এই প্রশ্ন, এত বছর তো জিজ্ঞাস নাই কখনো। আমি তুললে উল্টা রাগ করতি। ইচ্ছা হইল আর কি। আকবর মিয়ার কিছু কইছে? না, কি হইব, হাব ভাব এমন যে নিরপরাধ। আমি তো অত শত জানি না। তখন আমি হৃদয়ের বয়সী আছিলাম। ব্যবসা বাণিজ্য সামলাই তো আমার আব্বাই। আকবর দাদা আর তোর দাদার মধ্যে ভাই ভাই সম্পর্ক আছিল। মাঝখানে ঝামেলা আছিল কিনা তা জানি না। তবে হুট কইরা গ্রামে ছড়াইয়া গেল তোর দাদার খুনের খবর। 2 দিন পর খুনির সন্দেহে মামলা হইল আকবর দাদা আর নজরুল চাচার নামে। পরে তো আপোষে আইয়া সব ধামাচাপা দেওয়া হইছিল। বহু বছর আগের কথা। তোর বাপের বেলায়ও একই কাহিনী। সেও ওই দিন মরত, কিন্তু ভোরবেলায় ঘাটে আইয়া টলা থামতেই আবার আব্বার দলের লোকে গো চোখেই সর্বপ্রথম পড়ল। পরে হেরা গিয়া মাস্টার বাড়ি তো খবর দিয়া ধরাধরি কইরা তারে নিয়া ভর্তি করল হাসপাতালে। আব্বাই সবসময় কইতো কোনো একটা ঝাপলা আছে, কিছু একটা সব্বার চোখের আড়ালে ঘটছে। আকবর মিয়া এমন কাম করতেই পারে না। কেউ তাইলে দেখে নাই? এত মানুষের মধ্যে কেউ না? এই বাড়িতে একটা মানুষ খুন হইল, একটা মানুষের খুনের চেষ্টা করা হইল, একটা মানুষ নিখোঁজ হইয়া গেছে, অথচ কেউ কিচ্ছু জানে না, দেখলো না। বিশ্বাস করা যায় ভাই? পুলিশ আইছিল, কয়দিন তদন্ত চলছে। দেশের আইন সম্পর্কে তোর তো জানাই। শেষের চেয়ারম্যানের লগে কয়দিন ঘোরাঘুরি কইরা মামলা বন্ধ। প্রমাণ থাকলে না তদন্ত চলব, বিচার হইব। প্রমাণই তো নাই। ভর দুপুরবেলা মানুষের বাড়ি তো থাই, আর সন্ধ্যা হইলেই গ্রামের মানুষ ঘুমে অচেতন। নিশাচর পাখির মতো জাগনা থাকন লাগে আমাগো মতন ব্যবসায়ী গো। দিনে ঘুমাই, রাতে সজাগ থাকি। তবে তবে কি? একজন পুরা দৃশ্যটা দেখেছে। কেডায়? শুক্কুর আলী, বছর 7 আগে মইরা গেছে। সে নাকি সবে ভাত খাইয়া বাড়ি থাইকা আইছে। তোর দাদার খেতে কাম করত। বুইড়া ছায়ার নিচে বইয়া জিড়াইতেছিল। 2টা লোক আইয়া নাকি আচমকা খেতে ফালাইয়া ইচ্ছা মতো তারে কোপাইল। শুকুর আলী দেইখা তো দিছে এক চিকুর। তার চিকুরে ভয় পাইয়া নামা দিয়া দৌড় মারছে ওই 2 জনে। পরে সারা গ্রামে সেই খবর ছড়িয়া গেল। ততক্ষণে তো দাদার আত্মা দেহ থেকে ত্যাগ করছে। বুড়াই অনেক ভালো মানুষ ছিল, না হইলে জানা যায় এত মানুষ কেমনে হয়। এত মানুষ আমি নেতা কর্মী ছাড়া আর কারোরটাই তেমন দেহিই নাই। মুখ দেখে নাই? তাহলে কয় নাই কেন কাউরে? না, মাথার মুখে গামছা বাঁধা ছিল, তাই মুখ দেখতে পারে নাই। মুখ দেখলে তো কাম হইতই। এর কয়েক মাস পরেই তো তোর বাপের কি এক অবস্থা হইল। তোর মায়ও গেল গা। চাচি তো এমনিতে ভালো মানুষই আছিল, বাড়িতে গেলে না খাইয়াই ছাড়তো না। কেন যে গেল, এরপর থাইকা মাস্টার বাড়ি লগে উনি তগো শত্রুতা। কথা শেষ করে সামাদ মিয়া আশেপাশে সতর্ক দৃষ্টিতে তাকালেন। কিছুটা এগিয়ে এসে ফিসফিস করে বললেন, একটা গোপন কথা কই, কাউরে আবার আমার নাম কইতে যাইস না। আমি তো ব্যবসা কইরা খাই, এমনিতেই শত্রুর অভাব নাই। কি কথা?
তো চাচা, দুইটা সুবিধা না। আগে তো বাপের কাছে হাত পাততো, বাপ মরার পর হঠাৎ কইরা হুইলা উঠছি। বদলাইয়া গেছে অনেক। আমার আব্বাই কইতো এইসবের পিছনে ওই দুই চাউড়ার হাত আছে। বাপের লগে নাকি বনতো না, মানুষের সামনেই কইতো এত মানুষ মরে, কিন্তু আমাগো বুইড়া মরে না কেন? ভাব কত বড় খারাপ। চেয়ারম্যান লগে মিল মহব্বত বেশি। আমাগো চেয়ারম্যান তো হেগো মতোই শয়তান। হের নাকি আবার এমপির লগে ভালা খাতির আছে, তাই গ্রামের কেউ কিচ্ছু কওয়ার সাহস পায় না। আমিও কই না, এড়াই চলি। দরকার কি লাগার? কেমনে আবার ফাইসা দেয়। নাজিরের কাছে সবকিছু যেন পানির মতো পরিষ্কার। এবার শুধু মায়ের সম্পর্কে জানার পালা। জিজ্ঞাসা করলো, ভাই মোতালেম নামে কাউকে চিনেন? মোতালেব? খা বাড়ির মোতালেব? না, এই মোতালেম নাকি এক সময় আমাগো বাড়িতে কাম করতো, সে দাদার সময় থাইকা। সামাদ মিয়া কিছুক্ষণ ভাবলেন, হাঁক ছেড়ে ডাকলেন, রহমত চাচা, মোতালেব নামের কাউরে চিনেন? শাহবাড়ি তো নাকি কাম করতো। রহমত চাচা এগিয়ে এলেন। বয়সের ভারী লম্বাটে দেহে বাঁধন ধরেছে, উবু হয়ে চলেন, তবুও কাজ করেই খান। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মনে করার চেষ্টা করলেন, তারপর বললেন, আব্বাসে জেটা না বেড়া, শুনছিলাম চুরি কইরা হ্যাগো বাড়ি থেকে পালাইছিল। এক সময় ফতে ভাইয়ের অনেক বিশ্বস্ত লোক আসিল। নাজির এক মুহূর্তের জন্য থমকে গেল। মোতালেব তবে আব্বাসের বড় চাচা? রাতে বাড়ি ফিরতে ফিরতে নাজিরের দেরি হলো। চারিদিকে তখন বিরাজ করছে নিস্তব্ধতা। উঠোনে হলদে বাল্বের আলোয় চারিপাশে ঘন অন্ধকার মিলিয়ে গেছে। সেই আলোকে ঘিরে ঘুরপাক খাচ্ছে সদ্য পাখা গজানো পিপিলিকার দল। কলপার থেকে হাত মুখ ধুয়ে ঘরে এসে মাটিতে মাদুর পেতে বসলো নাজির। তার অপেক্ষাতে এতক্ষণ জেগেছিল ঘরের ঘরণী। ছোট একটা গামলা থেকে থালে ভাত বেড়ে স্বামীর দিকে এগিয়ে দিল মিস্ত্রি। সাথে রাখলো মাংসের একটা বাটি। সন্ধ্যায় মিল্টন বাজারের ব্যাগটা বাড়িতে দিয়ে যেতে তৎক্ষণাৎ কুপি জ্বালিয়ে রান্না করেছেন ফরিদা। আলু দিয়ে কলিজা ভুনা আর আলাদা ঝোল ঝোল করে গরুর গোস্ত। তারপর বাড়ির সবার খাওয়া শেষে তিনি নিজ হাতে মেপে মেপে মিস্ত্রি আর নাজিরের জন্য খাবার বেড়ে দিয়েছেন। ভাত সামনে নিয়ে হাত গুটিয়ে বসে রইল নাজির। স্ত্রী খেতে বসা পর্যন্ত অপেক্ষা করল। মিস্ত্রি থালা টেনে নিতে তার চোখ আটকে গেল সেখানে। ছোট একটা বাটিতে হাঁসসহ এক টুকরো গোস্ত, 2 টুকরো কলিজা আর আলু একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। ভাতের পরিমাণও বেশ কম, অথচ নাজিরের থালার চিত্র ভিন্ন। তাকে আলাদা 2টি বাটিতে দেওয়া হয়েছে 2 রকম তরকারি। মাংসের ভাগও স্ত্রীর তুলনায় স্পষ্টতই বেশি। নাজির ভ্রুকুচকে জিজ্ঞাসা করল, গরুর গোজ আর তুমি কলিজা পছন্দ করো না? চুকা পাতা ভর্তাটা মিস্ত্রি খেলো না, সরিয়ে রেখে দিল একপাশে। খেতে খেতে বলল, করি তো, তবে খাসি পছন্দ না। তাইলে এইটুকু আনছো কেন? কম তো কিনি নাই। কলিজাই হয়েছে 2 কেজি, লগে গোজও 2 কেজি, আবারও দেখে লগে আলুও দিছো। আমি আনিনি, বড় চাচি বেড়ে দিয়েছেন। বড় চাষি দিব কেন? তোমার হাত নাই? আসার পর থেকেই হয় বড় চাচি খাবার বেড়ে দেন, নয়তো ভাবি বেড়ে দেন। একবার তাদের না পেয়ে আমি নিজ থেকে তরকারি বেড়ে নিয়ে অনেক কথা শুনিয়েছিল আমায়, তাই এখন আর আগ বাড়িয়ে কিছু করি না। কথা বলার সময় একবারও মাথা তুলে তাকালো না মিস্ত্রি। নাজিরের গলা দিয়ে আর খাবার নামলো না। নিজের বাটিটা বদলে নিল স্ত্রীর সঙ্গে। মিস্ত্রি এবার চট করে সামনে তাকালো, অপ্রস্তুত ভঙ্গিতে বলল, বদলাচ্ছেন কেন? আমার এইটুকুতেই হয়ে যাবে। নাজির শুনল না সে কথা, জিজ্ঞাসা করলো, আব্বাই খাইছে? হ্যাঁ, আমি খাইয়ে দিয়েছি। আবার খাওয়ানো তারাই বাইরা দেয়? হ্যাঁ। গোস কলিজা 2টাই দিছে? না, শুধু কলিজা দিয়েছে। কলিজার থেকে আলুই বেশি পড়েছে। আরো 2 পিস চাইতেই বলল অসুস্থ মানুষ এত খেতে পারবে না। নাজির এবার বুঝতে পারল কেন তার অসুস্থ বাপটা এত রুগ্ন। সে তো শুধু দুবেলা খাওয়াতো, সকাল আর রাতে মানুষ অল্পই খায়। আসল খাওয়াতো হয় দুপুরে, কিন্তু বিয়ের পর থেকে খাওয়ায় একবেলা, তাও শুধু সকালে। বলল, আগে কোনই কেন? জিজ্ঞেস করেননি? না যে গেলে খাইবো না। মিস্ত্রি উত্তর দিল না। খাবারের প্রতি নাজিরের অরুচি ধরে গেল, তবুও চুপচাপ খেতে লাগলো। পেটে ক্ষুধারও যে কমতি নেই। শেষ পর্যায়ে জিজ্ঞাসা করলো, আমাকে বিয়ের কয় মাস হইছে? মিস্ত্রি মনে করার জন্য সময় নিল। বলল, এই মাস শেষ হলে 3 মাস হবে। এই 3 মাসে কাজ কাম এতটুকু শিখেছো? বিশেষ করে রান্না বান্না? উনুন ধরাতে পারি,
মরিচ আর রসুন কাটতেও পারি, পেঁয়াজ তেমন একটা কুচি হয় না, তবে ভাত রাঁধতে পারি, ডিম ভাজতেও পারি। মাশাল্লাহ, একটা আকামার ঢেকে জুটছে কপালে। এমন করে কষ্ট পেলাম শিখতে থাকো। আর আমার কপালে জুটুক বাড়তি খরচা। আজ যদি তুমি রান্না বান্না পারতা, তাইলে কি আর আমার এত বাজার করতে হইতো? এতগুলো গোছ কিনলাম, অথচ বাপ আর বউয়ের ভাগ্যে জুটলো এইটুকুন। তার উপরে এই একবেলায় ভাগ পড়েছে। সকাল হইয়া সব হেগো পেটে যাইব গা। খাওন দাওনে যে মানুষ এত হিংসা করে, সেইটি আবার জানলাম আইস। মিস্ত্রি মুখটা ছোট হয়ে গেল, বলল, এখানে আমার কি দোষ? বিয়ের আগে রান্নাবান্না পারি কিনা জিজ্ঞেস করলেন না কেন? আমাদের যৌথ পরিবার, আমি বড় হয়েছি নানার বাড়ি, কিভাবে শিখবো? কে শিখাবে আমায়? শুরু হইয়া গেছে অভিমান। নাজির মুখ কুচকে নিল। বেশ কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, আলাদা হইয়া যামু? জানি না আমি। কেন জানো না? এমন করে চললে খাবার কষ্ট করতে করতে এগোবারের কুতুসুর মার মতো হইয়া যাইবা। সবাটুকু কথা শুনতে হইব। কইদিন আমি হ্যাগো লগে তর্ক কইরা তোমার পক্ষ নিমু। আমি একা একা কিভাবে সব সামলাবো যদি না পারি? কখনো এইসব করেছি নাকি আমি? চেষ্টা করলে মানুষ কি না করতে পারে। আমি যখন প্রথম অন্যের ক্ষেতে ধান খেত লাগাইতে গেছিলাম, তখন ঠিক মতো লাগাইতে পারতাম না। তেরা বাঁকা হইতো, বেশি ডাইবা যাইতো, আবার কোনোটা তো নষ্ট পর্যন্ত হইয়া গেছিল। তার লাগে কত মানুষে যে আমার কাম দেয় নাই। কেউ কেউ তো সারাদিন কাম করার পরেও পয়সা দেয় নাই। পায়ে জোকে কামড়াইছে, হাতে পায়ে ফুসকা পড়ছে, শরীরে বিশেষ জ্বর পর্যন্ত আইছিল। তাতে কি আমি মইরা গেছি, নাকি সারা জীবন আকামে রয়ে গেছি? মানুষ ভুল করতে করতে শিখে। অনেক সময় আপন মানুষকে কথা ভাইবে শিখতে হয়। আর এইটা তো একটা সংসার মাত্র। মিস্ত্রি বেশ অবাক হলো। খাওয়া থামিয়ে বলল, আপনি অন্যের অধীনে কাজ করেছেন, কিন্তু আমি তো শুনেছি আমাদের বংশের পর এই গ্রামে নাকি আপনারাও অন্যতম ধনী বংশ। ভুল কিছু শেখো নাই। তাহলে আমার আব্বার অবস্থা তো দেখতেইছো। যখন তার এই অবস্থা হইছে, তখন আমার বয়স মাত্র 5। নশা তো তখন ছোট মানুষ। মায়ের কথা তো জানোই। জমি জমা থাকলেও চাচা আমাকেও ঠকাইছে। দায়িত্ব বলতে ওই 2 বেলা শুধু ভাত দিত। কখনো পান্তা ভাত, ঝাল ভর্তা, আবার কখনো মনে দোয়ায় হইলে চাচি দিত মাছ। এখন যা দেখতেছো সব আল্লাহর রহমতে আমার একলার পরিশ্রমের ফল। ঘৃণায় গা রিডি করে উঠল। মেয়েটার মুখ ভার করে বলল, কত খারাপ মানুষ! এতদিন ভাবতাম আমি শত্রু বাড়ির মেয়ে বলে, শুধু আমার সাথেই এমন করে তারা। নাজির শব্দহীন হাসলো। খাওয়া শেষে থালে ধুয়ে নিল হাত। মিস্ত্রি বলল, তবে আমার চাচা খুব ভালো মানুষ, সাথে চাচিও। মাথার উপরে বাপ দাদা আছে, তাই ভালা। তারা না থাকলে বাস্তবতা আসলে কি জিনিস? দুনিয়াত কোনো মানুষই ভালা না, সবাই স্বার্থপর। মিস্ত্রি চুপচাপ শুনলো। এক মুহূর্তের জন্য তার মনে হলো সামনে বসে থাকা লোকটার যা সবাইকে দেখায় তা সে নয়। তার ভেতরেও না বলা অনেক কষ্ট রয়েছে, যা কেউ কখনো দেখেনি, জানে না। খাওয়া শেষে দরজা খুলে বাইরে চলে গেল নাজির। কিছু সময় পেরোতে উকি দিল ঘরে, ফিস ফিস করে ডাকলো, তাল মিশ্রি। সব গোছগাছ করে বিছানায় সবে শুয়েছিল মিস্ত্রি। শোয়া থেকে জবাব দিল, কি? বারে আয়ো। শোয়া থেকে উঠে দাঁড়ালো মিস্ত্রি। মাথায় আঁচল টেনে ঘর থেকে বের হলো। আকাশে আধপালি চাঁদ, ধরণীতে গভীর অন্ধকার। নাজির উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। হাতের ইশারায় তাকে কাছে ডেকে হাঁটতে লাগলো আগে আগে। মিস্ত্রি তার পিছু নিল। নাজির থামতে সেও থেমে গেল। জিজ্ঞাসা করলো, এখানে কেন এসেছি? আপনার মাথায় আবার কি চলছে? নাজির মুখে কিছু বলল না। আচমকাই তার হাতের কবজি ধরে টেনে এনে দাঁড় করালো সামনে। আঙ্গুল তাক করে বলল, তাকাও। ইশারায় সামনে তাকাতেই অবাক হলো মিস্ত্রি। পুকুর পাড়ের চারিদিকে উড়ে বেড়াচ্ছে জোনাকি পোকার দল। কিছু আবার বসে আছে পাড়ে সবুজ ঘাসের উপর। তা দেখে মিস্ত্রি চমকালো। একসঙ্গে এত জোনাকি পোকা পূর্বে কখনো দেখেছে কিনা সন্দেহ। স্ত্রীর আনন্দিত চমকিত মুখখানা দেখে নাজিরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। আবারও হাত ধরে টেনে নিয়ে গেল পুকুর পাড়ের কাছে। ঘেঁষে দাঁড়িয়ে থাকা আম গাছের কাছে উঁচু ডালে ঝুলছে দড়ি আর কাঠ দিয়ে তৈরি বিশাল এক দোলনা। অবাক চোখে মাথা তুলে লোকটার দিকে তাকায় মিস্ত্রি, কিন্তু তাকে কিছু বলার সুযোগ দেয় না নাজির। কাঁধে ধরে বসিয়ে দেয় দোলনায়। ফিসফিস করে বলে, শক্ত করে ধরো, দিলাম ধাক্কা। কখন বাঁধলেন এটা? আজ সকালে। দোলনার ধাক্কা দিতে লাগলো নাজির। মিস্ত্রি আনন্দে আটখানা হয়ে উঠল। নিস্তব্ধ ও নিশীথে চাঁদের আলোয় ঝলমল করা স্বচ্ছ পানি আর জোনাকি পোকার ক্ষীণ হলদে আলোর
আভায় পরিবেশটা হয়ে উঠেছে অপূর্ব সুন্দর। দুলতে দুলতে কখন যে চুলের খোপা খুলে গিয়ে মৃদু বাতাসে উঠতে লাগলো তা টের পেল না সে। শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু সেসবে তার বিন্দুমাত্র খেয়াল নেই। বরং তার চোখে নেমেছে গোধূলির মতো কোমল মুগ্ধতা, মনে উঠেছে ঘূর্ণির মতো এক অন্তহীন আনন্দের ঢেউ। খুশিতে ছন্নছাড়া হয়ে ওঠা কিশোরী মেয়েটির দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে নাজির। আজকের এই সুন্দর রাত, মৃদু বাতাস, জোনাকির দলবদ্ধ ছুটে চলা, সবকিছুই যেন উৎসর্গ করা হয়েছে শুধু মিশ্রী নামক মেয়েটির জন্যই। হঠাৎ দমকা হাওয়া এসে মেয়েটার কপালে পড়ে থাকা অবাধ্য চুলগুলো এলোমেলো করে দিল। মিশ্রী খিলখিলিয়ে হেসে উঠে। সেই হাসিতে নাজির থমকায়, চমকায়, অবশ হয়ে আসে তার সারা দেহ। আচমকা দুলতে থাকা দোলনার দড়ি টেনে থামিয়ে দেয় সে। মিশ্রী চমকে ফিরে তাকায়, চোখে মুখে প্রশ্নের ছটা। নাজির মুখে কিছু বলে না। সামনে এসে দাঁড়িয়ে দুই হাত দুই পাশের হাতলে রেখে তাকে আটকে দেয় নিজ বাহুবন্ধনে। একটু ঝুঁকে ফিসফিস করে বলে, এইবার মনে হয় আমার ডায়াবেটিস হইছে। উসকুস করতে করতে মিশ্রী জিজ্ঞাসা করলো, হঠাৎ কিভাবে? এই যে আজ তো একটা তালমিস্ত্রি ঘরে তুলছি। লজ্জা রাঙা হয়ে উঠল মেয়েটি। শক্ত পুরুষালী বন্ধন থেকে মুক্ত করতে চাইলেও নিজেকে, কিন্তু পারল না। তার আগে শিকারীর ন্যায় নাজির তাকে খপ করে ধরে ফেলল, বলল, হইলে হোক, তবু আমার পুরো তালমিস্ত্রি লাগবো এক্ষুনি। মিস্ত্রি প্রস্তুত হওয়ার সুযোগ পেল না। আচানক তার কম্পিত ঠোঁট জোড়ায় দখলদারিত্ব চালালো লোকটা। বাতাস ভারী হলো। কিছু সময় পেরোতে দূর কোথাও থেকে ভেসে আসতে লাগলো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ। নাজিরের শক্তপোক্ত দেহের ভারসাম্য বজায় নেই। ধীরে ধীরে তার স্পর্শ গভীর হচ্ছে। মিস্ত্রি শক্ত করে তাকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে উঠে দাঁড়ালো দোলনা থেকে। নাজিরে ললাটে ভাঁজ পড়ে সেও উঠে দাঁড়ায়। ঘাড়ে হাত চেপে নিজেকে সামলানোর চেষ্টা চালিয়ে বলে, চলো বউ, ঘরে যাই। হাসজ্জ্বল অধরে আচানক ভয় নেমে এলো। মিস্ত্রি টেনে ধরল স্বামীর ফতুয়া, নিচু স্বরে বলল, কে যেন কান্না করছে, এই যে শুনুন। নাজির যে শুনলো না এমন নয়। মিস্ত্রিকে টেনে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, তাতে আমার কি? বড় চাচার দালান থেকে আসছে। সামুইল ভাইয়া নেশা করে আইয়া বউ পিটাইছে, তার এই কান্নার শব্দ। ঠোঁট টিপে হাসে নাজির। মিস্ত্রি আতকে উঠল, মজা করছেন? না তো, হাসা কথা। হ্যাঁ গো বাপু, দুইটারই চরিত্রের দোষ আছে। কিছু হইলেই বউ পিটানোর স্বভাব। মহিলা দুটারও দোষ কম না। সারাদিন অনেক দোষ খুঁজে বেড়ায়, আর রাত হলে জামাই লাথি উষ্টা খায়। সরি, মারলে তো ব্যথা পাবে, আপনার থামানো উচিত। প্রয়োজন নাই। হ্যাঁ গো ঘরের ভিতরে যা ইচ্ছা করুক, আমাগো কি ভাবে কি কখনো আইয়া আমার কাছে কইছে? তাহলে জামু কেন? আগ বাইরা কখনো কারো উপকার করতে যাইবা না। চোখ কান সব বন্ধ। বোকার বয়া মানুষের মতো শত্রু থাকে না। ঘরে এসে নিঃশব্দে খিল দিল নাজির। বছরের প্রত্যেক দিনই সাহাবাড়িতে কিছু না কিছু নতুন ঘটনা লেগেই থাকে। এই যেমন আজ সকালে ঘটক লাল মিয়া এসেছেন বাড়িতে। তার আগমনী সংবাদ পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়েছেন নাজমুল শাহরিয়ার দুই ভাই। বড় ভাইয়ের সাথে পারভেজ ব্যবসায় যোগ দিয়েছে সপ্তাহ দুয়েক হবে। বাবাই তাকে জোর করে পাঠিয়েছে। বড় ছেলেকে বলে দিয়েছিলেন যাতে সব কাজকর্ম তাকে শিখিয়ে দেওয়া হয়। নাস্তা সেরে সবে বের হচ্ছিল সে, তখনই ফরিদা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে দাঁড় করালেন ঘটকের সামনে। বললেন, আমার এই ছোট পোলার লাইগাও একটা মাইয়া লাগবো ঘটক সাহেব। চোখে সমস্যা থাকায় গত মাসে নতুন চশমা নিয়েছেন লাল মিয়া। সেই চশমা নাকের ডগায় ঝুলিয়ে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পারভেজকে দেখলেন। বললেন, অনেকও বাড়িতে দেই বিয়ে উপযোগী পোলার অভাব নাই। আগে আমার নাজমুলের বিয়া দিমু, তারপর শাহরিয়ার। তাই তাড়াতাড়ি মায়া দেখেন। কাজকর্ম জানা, উচ্চ বংশের সুন্দরী, পরহেজগার লম্বা মাইয়া লাগবো। শাশুড়ির কথা হইনা চলবো। হ, আমারও এমনিই লাগবো। ঘটক চোখ মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিলেন। বললেন, আপনাকে চাহিদা বেশি, সুন্দরী মাইয়া দিয়ে কি করবেন? সেই তো সারাদিন আগুনের তাপে রোদে বসাইয়া কাম করাইবে, এমনিতে কালা হইয়া যাইব গা। আমি 28 বছর ধইরা সংসার করতে আসি, কই কালা হইছি? ফরিদা ঠেস মেরে বললেন, তুই কি কাম করস নাকি? জোয়ান কালে করতাম আমি। সংসার আলাদা হওয়ার পর শুধু একটু চুলা গোতাস, বাদ বাকি কাম তো করে কলিমের মাই। জামাইরে খাওয়াইছোস চাইল পড়া, তাই তো বউয়ের কথাই উঠে আর বসে। তুমিও খাওয়াও না, করছে কি ডায়? খালি হিংসা করে। এদের ঠোকাঠুকি দেখে বিরক্ত হলো নাজির।
যা নয় যেন সতীন দুজন। গোসল সেরে ঘরে এসে এসে প্যান্ট পরলো, শার্টের বোতাম লাগাতে লাগাতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। মিস্ত্রি জিজ্ঞাসা করলো, আবার কোথায় যাচ্ছেন? সত্যি করে বলুন তো, লোকচক্ষুর আড়ালে কি আরো বিয়ে করেছেন? নাহলে 2 দিন পর পর সেজেগুজে যাচ্ছেন কোথায়? নাজিরের মুখখানা গম্ভীর। এগিয়ে এসে স্ত্রীর আঁচল টেনে মাথা মুছতে লাগলো। বলল, ঘরের বউ ভাও দেয় না, তাই আর কি। চোখ তুলে ফেলবো। তুই পারবি? জোর আছে? আমার বাপ ভাইদের ঠিকই জোর আছে। ডরাই নাকি? উত্তর দিন। কাল নসাদে সিটি আইছে, তাই ঢাকায় যামু। আবার কি গন্ডগোল জানি পাকাইছে? ফিরতে তো তাহলে অনেক দেরি হবে, তাই না? তাই হইব। তোমার কিছু লাগবো? লাগলে কইয়া ফেলো, ফিরার পথে লইয়া আইমু। সত্যি? লেখা দাও। হাস্যোজ্জ্বল মুখে টেবিলের দিকে দৌড়ালো মিস্ত্রি। কলম নিয়ে গটগট করে কিছু লিখে ফেললো খাতায়। কাগজটা ভাঁজ করে ঢুকিয়ে দিল স্বামীর পকেটে। নাজির তা নিয়ে আর কিছু বলল না। জিজ্ঞাসা করলো, কেমন লাগতেছে? ভালো না। মিথ্যুক, আইও বাপের বাড়ি দিয়ে আসি। কেন? তুমি না যাইতে চাইছিলা? বোরকা পরে তৈরি হও, চাইলে 2 দিন থাকতে পারবা। তোমারে দিয়ে আইয়া জামুগা। শ্বশুর আব্বাকে দেখভাল করবে কে? কলিমের মায় আর জাহিদ আছে। আগে শহরে গেলে ওরাই দেখতো, তোমার চিন্তা করতে হইব না। এখান থেকে ওখানে যেতে বোরখা পরতে হবে? পড়তে হইব। গ্রামে সব কয়টাই যাওরা, মাইয়া মানুষ দেখলে আড়ালে আবডালে চাইয়া থাকে। আমার বোরখা নেই। নাজির বাঁকা দৃষ্টিতে তাকালো। বোরখা নাই? না, আমি তো সব সময় সালোয়ার কামিজ পরি, তাই কখনো কেনা হয়নি। তাহলে যাওয়ার দরকার নাই। লোকটার মনোভাব বোঝা কঠিন, যখন তখন বদলে যায়। তাই এগিয়ে এসে তার হাত জড়িয়ে ধরল মিস্ত্রি। বলল, দয়া করে এমন করবেন না। আমি সালোয়ার কামিজ পরছি, ওনা ভালো করে মাথায় মুড়ে দিচ্ছি আমি। যাত্রার আগে নাকি মিষ্টিমুখ করতে হয়, তাল মিশ্রি খাওয়াও, তাইলে রাজি হইতে পারি। কে বলেছে এই কথা? আমি জানি না। কেন? তুমি কেমনে জানবা? হাটির বসে মাইয়া মানু। ঘরে তাল মিস্ত্রি নেই, এনেছেন কখনো? নাই মানে? কইলে হইব? 3 মাস আগে এই যে আস্ত একটা মিশ্রি আনছি, এইটা কি হইব? কাছে আইও। সঙ্গে সঙ্গে 2 কদম পিছিয়ে গেল মিস্ত্রি। আলমারি থেকে পোশাক বের করে স্বামীকে ঠেলে ঠুলে ঘর থেকে বের করে দিয়ে বলল, অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি। নাজির মুচকি হাসলো। কলিমের মা আর জাহিদকে ডেকে বলে দিল যেন বাবার খেয়াল রাখে। তারপর মিস্ত্রি তৈরি হয়ে বের হতে দরজায় তালা দিয়ে চলে গেল উত্তরপাড়া শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তাকে রেখে সে যাবে মিল্টনের কাছে। ওদের সব বুঝিয়ে দিয়ে রওনা দেবে গন্তব্যে। মাস্টার বাড়িতে উপস্থিত পুরুষ বলতে মাত্র 3 জন। বাকিরা বেরিয়ে গিয়েছে নিজ নিজ কাজে। সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে জলপাইয়ের আচার তৈরি করছেন দিলারা বেগম। সুজাতা সিঁড়িতে বসে আছে, পেটের ব্যথায় বিদ্যালয়ে যায়নি। মিস্ত্রিকে দেখতে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলল সে। ফটক পর্যন্ত তাকে দিয়ে নাজির বিদায় দিয়ে চলে গেছে। তাই ভেতরে এসে ব্যাগটা রাখলো সে। সৈয়দুন্নেসা গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, আইসকাও একলা একলা আইসো? উনি দিয়ে গিয়েছেন। নাত জামাই? হ্যাঁ। কই সে? চলে গিয়েছে। দাদিকে আর কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে চঞ্চলা কিশোরীদের মতো সারা বাড়ি দৌড়ে সবার সঙ্গে দেখা করে এলো মিস্ত্রি। তালেব বাড়িতে নেই। আচারের বয়াম হাতে খাটে বসে পা দুলাতে দুলাতে আচার খাচ্ছে পলি। বিছানায় এক বাটিতে পড়ে আছে বেদানা, পেয়ারা সহ আরও কি কি ফল যেন। ননদকে দেখতেই ব্যাকুল হয়ে উঠল সে। একপাশে সরে গিয়ে বসতে দিল বিছানায়। মিস্ত্রি প্রথমেই বসল না, সন্দেহজনক দৃষ্টিতে আপাদমস্তক তাকে দেখলো। বলল, পলি, রানীর হালে বসে আছো যে, অসময়ে আচার ফলমূলও খাচ্ছ, ব্যাপারটা কি? লাজুক হাসলো, আঙ্গুল চেটে মুচকি হেসে উত্তর বলল, আমি খাইতাছি না। তাহলে কে খায়? পেটের উপর হাত রাখলো সে। বলল, তোমার রাক্ষস ভাইয়ের সান্ডাই। হ্যাঁ? আরে তুমি ফুপু হইবা, পরে তোমার ভাতিজা ভাতিজি সেই খাইতাছে। অবাক হলো মিস্ত্রি। তুমি গর্ভবতী? কবে কবে হলো? কেডায় জানে, পরশু জানতে পারলাম। কি লজ্জার কাম কও তো, রাক্ষসটা আমারে পোলাপাইন কইতে কইতে পোলাপাইনের মা বানাইয়া দিতাছে। মিস্ত্রি হা করে পলির দিকে তাকিয়ে রইল। পলির দৃষ্টি নিজের গর্ভে, অধরে লাজুক হাসি।
পূবাকাশ পেরিয়ে পশ্চিমাকাশে এসে থেমে দাঁড়িয়েছে সূর্যটা। নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল পরিণত হলো নাজিরের যাত্রা। শহরের বিকেল গ্রামের বিকেলের তুলনায় কিছুটা ভিন্ন। কোথাও কোনো পশু পাখির কোলাহল নেই, নেই বাচ্চাদের মধ্যে লাটিম কিংবা ডাঙ্গুলি খেলার উন্মাদনা। আছে শুধু যানজটের অস্থিরতা, ট্রাফিক সিগন্যালের রঙিন আলো, আর কাঁধে আস্ত এক ভবিষ্যতের ভার নিয়ে ব্যস্ত পায়ে ছুটে চলা কিশোর তরুণদের দল। লিলিদের বাড়িতে প্রবেশ করতেই বসার ঘরে ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল নাজিরের। সোফার এক কোণে শান্ত বালকের মতো বসে আছে, পৃথিবীর কোনো দুশ্চিন্তায় যেন তাকে ছুতে পারছে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।